যশোরে এক নেতার নারকীয় তাণ্ডবে মাথা গোজার শেষ ঠাঁইটুকু হারিয়েছে যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের ১৪টি উদ্বাস্তু পরিবার। ১ বিঘা জমি জোরপূর্বক দখল করতে প্রকাশ্য দিবালোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, মারধর করা হয়েছে নারী ও শিশুদেরও। সবকিছু হারিয়ে এখন দিশেহারা ১৪টি পরিবারের অর্ধশত মানুষ। যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের খাঁপাড়া রোববার ১৩ই এপ্রিল সকাল ৮টার একটু আগেও এই ধ্বংসস্তূপে ছিল শিশুদের কোলাহল, মায়ের স্নেহ, বাবার দরদ মাখা শাসন ও জীবিকার তাগিদের তাড়া। রোজকার মতো সেদিনও ঘটেছিল তাই। জীবিকার তাগিদে বাড়িগুলো পুরুষশূন্য হতেই ধারালো রামদা, কুঠার, শাবল আর বাঁশের লাঠি হাতে অন্তত ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে উদ্বাস্তু পরিবারগুলির উপর। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় ১৪টি পরিবারের ঘরবাড়ি। বাড়িতে থাকা নারী, শিশুদেরও করা হয় মারপিট। নারকীয় এই তাণ্ডবের নেতৃত্বে ছিলেন জামায়াত ইসলামীর নেতা মনির খাঁ। ঘটনাটি ব্যাপক আলোড়িত হলেও দলের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। স্বামীর বাড়ি মেরে দিলে আর আমাকে মারা, আমার খুঁড়া ভাই বউডারের গলা ধরে ডাক্কা দিচ্ছে। এবার সাপল, কুড়ল, খুন্তা বাধ্য পাচ্ছি না যে আশেপাশে কেউ টাইসে আমাকে ঠেকাবে। এইবারে লাস্টে আমরা কোনো কুল কিনার পাচ্ছি না ভাইয়া, কনে আমাকে তো ওদের কেউ ৪০-৫০ বছর এই জমিতে আমরা কেউ আমাকে কোনোদিন এরকম খাবার জানাতে তবি কবির ছেলেবেলে সব আইসে আমার কাছে ভাঙচুর আরম্ভ করতেছে। তারপরে সে আমার মেয়েটার আংটিটাও নিয়ে গেছে, কানেরটাও নিয়ে গেছে, আমার সে টাকা নিয়েছে, নিয়ে এইভাবে লুটপাট করে টিভি বিবি যে না যা আছে সব ভাঙ্গিয়া চুরে শেষ করে দিয়েছে একেবারে। আমি পানি আনতে গেছিলাম, আইসে দেখি তারা ভাঙচুর করে, তাদের পায়ে ধরছে যে আমার ঘরে সিজার করা বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তারপর 2টো অপারেশন আমার বাবু রয়েছে, একটা পাতা হয়েছে, টিউমার হয়েছিল, আর বাবু হয়েছিল। তা তারা বেরোনোর সময় পর্যন্ত দিন আমি পায়ে ধরছে, আমার ঢেক্কা মারে ঘরেতে বের করে দিয়েছে, দিয়ে তো আমার বিচির বিচির ভাষা করেছে। সকালবেলায় আমরা সব যার মধ্যে কাজকর্ম গেছি, কেউ ভ্যান চালায়, কেউ আছে লেবারি কাজ করে। এখন কোনো জানা না শোনা না, হঠাৎ করে এরকম ৫০-৬০ জন লোক অস্ত্রপাতি নিয়ে, লাঠি ঠাঙ্গা নিয়ে আসেও ভাঙচুর স্টার্ট করে দিয়েছে। সব ঘর দরজা ভাঙচুর করেছে, তারপরে ঘরে থালা বাটি মাটি যা কিছু ছিল সব ভেঙেছে। এবারে মহিলারা গেছে একটু ঠাকাতে কান্দা কাটা করেছে, তাদের সাইডে ছিল ফেলেছে, কারো কাপড় চাপড় ছিঁড়ে দিয়েছে। এইসবের পরে এবার আমরা যখন আইসি আমরাও একটু অনুরোধ করছি, আমরা বলতেছি কি যে এরকম আপনারা এভাবে করতেছেন, আমরা তো দুর্বল লোক, আমাদের সঙ্গে করতেছেন কেন? করবেন তো আপনারা মালিকি করেন, তাদের সাথে নিষ্পত্তি করেন। করার পরে আমরা তারা সিদ্ধান্ত জায়গার ছিল আমরা রয়েছি, তারা বলবে যে এরকম তোমরা উঠে যাও, আমরা উঠে যাবো। আমাদের একটু সময়ের দরকার, সময় আমরা চাই নেবো। কিন্তু তারপরেও মোটামুটি আমারও হাতে একটা বাড়ি মারলে এবার আমরা কোপাতে গেছে, আমি ভয়তে দৌড় মারিছি। তোমাদের টাইম দেবো না, এক্ষুনি চলে যাও, তোমরা এক্ষুনি 2 মিনিট সময় দেবো তোমাদের। তা আমরা বলতেছি কি যে না, এরকম করা তো ঠিক না, আপনাদের সময় একটু ব্যবস্থা তো দেবেন আপনারা। বলছে তোদের কোনো কথাই শুনবো না, তোদের কোনো কথাই শোনা হবে না, তোদের এক্ষুনি বেরোতে হবে। কখন বেরোবি সেটা আমাদের দেখার বিষয় না, এখনই আমার জায়গা খালি করে, সব বলে ওরা ভাঙচুর শুরু করেছে। তারা ওই তারপরে হলো হাইশো, তারপরে কুড়াল, কারোর হাতে রড, এইসব ছিল, বিভিন্ন রকমের জিনিস তারা নিয়ে আসছিল। মুখ তাদের তো বান্ধা ছিল, অতটা মানে করা যায়নি। উদ্বাস্তু এই পরিবারগুলিকে এই জমিতে আশ্রয় দিয়েছিল সাইদ বক্স নামের এক ব্যক্তি। তার মৃত্যুর পর সাইদের ভগ্নিপতি মনির মিয়া পরিবারগুলির দেখাশোনা করে আসছেন। আগে থেকেই এই জমিতে কুনজর ছিল স্থানীয় জামাত নেতা মনির খাঁ। আওয়ামী লীগের পতনের পর অনেক ফন্দি ফিকির করে সবশেষে এই তাণ্ডবলীলা চালান তিনি। এদিকে জমির মালিক হৃদয়বান হলেও রাজনৈতিক প্রভাব না থাকায় আইনের আশ্রয় চাওয়া ছাড়া কোনো উপায় দেখছেন না। আসলে জমি তো আমাদের, বুঝলেন, এখন এই জমিটা নিয়ে অনেকদিন ধরে গ্যাঞ্জাম পেঁচাব চলছে, খবিবার এবং রবিবার। তো সেই সূত্র ধরেই সম্ভবত আজকের হঠাৎ করে এই জমিটা দখলের উদ্দেশ্যে হয়তো তারা এই ভাঙচুর করতে পারে। এখন আমাদের তরফ থেকে তো আমরা তাদের উপরে কোনো উঠে যাও বা নির্যাতন এরকম আমাদের পক্ষ থেকে নাই। আমরা আমাদের পরিবার থেকে তাদের থাকতে দিছিল, তাদের আশ্রয়হীন ছিল,
সেই ফলিতে একটা মানবিক দৃষ্টি থেকে সেই সময় তাদের এখানে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল। সেই ফলিতে তারা এখানে আছে। এখন যদি বাইরের কোনো লোক তাদের উপরে হামলা মামলা কোনো কিছু করে, সেটা তো মানে আমি তো এটার ব্যাপারে কিছু বলতে পারবো না। এখন আমরা তো আইনের বাইরে কিছু করতে পারবো না। এখন যদি কোনো ব্যক্তি আইনের বাইরে কোনো শক্তি প্রয়োগ করে, তো সেই ক্ষেত্রে আমার আইনের আশ্রয় ছাড়া এর বাইরে আর কোনো কিছু করার নাই। এদিকে ঘটনার 2 দিন পর 15 এপ্রিল মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এটাকে নারকীয় তাণ্ডব বলে অভিহিত করেন। জামায়াত ইসলামী কোনো ব্যবস্থা না নিলে বিএনপি রাজনৈতিকভাবে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি প্রদান করে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত। আমরা তো রাজনীতিকরী মানুষের জন্য, যেখানে মানুষ সংকটে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াই এবং দাঁড়ানোটাই আমাদের রাজনৈতিক চরিত্র। আমরা জিয়া রহমানের দল করি। আমাদের এই ঘটনাটা ঘটবার পরেই এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন। এই ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে, আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তত নিবে না, এটা আমি বিশ্বাস করি। আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায়, তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবে। পরিবার এরা অন্তত যেন মাথা গোজার ঠাঁইটা আমরা ফেরত পাই, তার সেই দিক থেকে আমরা বিবেচনা করছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে অন্তত তাদের স্বাভাবিক জীবনে ফেরবার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। পুলিশ বলছে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে, তবে ঘটনায় সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আজকের যে ঘটনা রোবদিয়ার ওয়ালটন শোরুমের পিছনে, ওখানে কিছু ছিন্নমূল ব্যক্তিরা বেশ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জায়গাটা নিয়ে 3টা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। ওই জায়গা কেন্দ্রিক 3টা পক্ষ দাবিদার। একটা পক্ষ মোহাম্মদ আলী পক্ষ, ইনারা সেনা ক্যাম্পে একটা অভিযোগ দাখিল করেন গত জানুয়ারি মাসের 26-1 তারিখে। তার প্রেক্ষিতে সেনা ক্যাম্পে একটা আলাপ আলোচনা হয়। ওখান থেকে আলী পক্ষের ভাষ্যমতে যে ওখান থেকে একটা কথা দিয়েছিলেন যে যারা এখানে অবস্থান আছেন যারা 26/2 ভিতরে ওখান থেকে ছেড়ে যাবে। তারপর থেকে আলী পক্ষ দীর্ঘদিন ধরে ওনাদেরকে বলে আসছেন যে ওখান থেকে চলে যাওয়ার জন্য, আর ওনারা ওখান থেকে না যাওয়ায় নিজেরা আইন হাতে তুলে নিয়ে ওনাদের কিছু বাড়িঘর ভাঙচুর করছে। আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং এই বিষয়ে একটা মানে আইন শৃঙ্খলা এলাকার স্বাভাবিক রয়েছে এবং একটা মামলা প্রক্রিয়াধীন চলছে। আমরা আইনসঙ্গত ব্যবস্থা করার জন্য তৎপর রয়েছে। ওইখানে আমরা কাউকে আটক করতে পারিনি। আমরা যাওয়ার পরেই সবাই এদিক সেদিক চলে যায়। শিলুতাহানির চেষ্টার সম্পর্কে আমরা আসলে বিস্তারিত তথ্য জানতে পারিনি। তদন্ত সাপেক্ষে বিষয়টা জানা যাবে। ওখানে কিছু আমরা যাওয়ার সাথে সাথে সব দৌড়ে চলে যায়। কিছু কয়েকটা শাবল আর একটা লাঠি, এই জাতীয় কয়েকটা লাঠি শাবল এই জাতীয় কিছু মানে লাঠি, মোটা লাঠি, শাবল, একটা দাও। আমাদের যে সদস্য সংখ্যা, আমাদের এখানে অল্প কয়েকজন সদস্য রেখে অবশ্যই সবাই ওখানে গিয়েছিলাম। চারিদিকটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই মাটিতে ওই বাস্তুচ্যুতদের বসবাস। এতগুলো যুগ পেরিয়ে তৃতীয় প্রজন্ম দেখল এমন নৃশংসতা।